শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? কি বলেছিলেন শ্রীকৃষ্ণ? শ্রীকৃষ্ণ বলেছিলেন তৃণমূল মানেই চোর। শ্রীকৃষ্ণের উপদেশে বলেছিলেন, শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন। আচ্ছা, শ্রীকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন তা তো আমরা জানি না, কিন্তু মমতাজ বেগম এটা বলেছিলেন যে মুসলিম মানেই মমতা তোষণকারী আর মুসলিম মানেই তৃণমূল। যুগে যুগে যতবারই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে সব কিন্তু মুসলিমদের দয়ায়। তাই তিনি মুসলিমদের উন্নতির জন্য এবং তাদেরকে পদানত করে রাখার জন্য মমতাজ বেগম তিনি অনেকগুলো মাদ্রাসা তৈরি করেছেন এবং তিনি অনেক মৌলানাদেরকে ভাতা দেন, অনেক রকম অনেক কাজকর্ম করেন তিনি। শ্রীকৃষ্ণ পরমহংসদেব মানে কোন ধরনের এটা বাটপাড়ি চলছে বুঝতে পারছো? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন ভগবানকে নিয়েও কুৎসা করতে ছাড়ছেন না, তার নামে উল্টোপাল্টা কথা বলতেও তার রুচিতে এতটুকু বাঁধছে না। ছি, ওনার জন্মটাই ধিক। শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, কি বলেছিলেন? ধর্ম মানে ধারণ। আর ধর্ম মানে যদি ধারণ হয়, তৃণমূল মানে হচ্ছে মানুষের মানিব্যাগ হরণ। মানুষের মানিব্যাগ থেকে কী করে টাকা চুরি করতে হয় তা কিন্তু তৃণমূলের নেতারা ভালোভাবেই জেনে গেছে। কারোর ঘরে একটা ঘর চলে আসে সরকারের তরফ থেকে, তাহলে সেখানে তৃণমূলের নেতারা মদ আর মাংস টাকা নেওয়ার জন্য হাজির হয়ে যায়। কারোর যদি বার্ধক্য ভাতার টাকা স্যাংশন হয়, সেই বৃদ্ধটাকেও 500 টাকার নোট নিতে ছাড়ে না। এই যে পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার, আমাদের পাড়া আমাদের সমাধান, এত কিছু হচ্ছে বলি, সেখানটায় তৃণমূলের নেতারা কত করে টাকা খাচ্ছে জানেন তো? এই SIR এর ফর্ম ফিল আপের জন্য তৃণমূলের নেতারা কমিশন নিচ্ছে। মানে কোন ধরনের বাটপাড়ি আপনি চালাচ্ছেন, আর এখানে মঞ্চে এসে ভাষণ দিচ্ছেন ধর্ম মানে ধারণ করে। বলছি, যদি ধর্ম মানে ধারণ করে তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই ধর্মটাকে নিয়ে কেন ছেলেখেলা করছেন? কেন দীঘাতে এত কোটি কোটি টাকা সরকারের খরচা করে জগন্নাথ দেবের মন্দির করছেন? কেন মহাকাল মন্দির করছেন? কেন দুর্গাঙ্গন করছেন? পশ্চিমবঙ্গের মানুষের টাকাটা কি সস্তার? যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তার একটা স্মৃতিচিহ্ন রেখে যেতে চাইছেন, মানে তিনি অনেক বড় মাপের একজন মহিয়সী নারী যিনি এই মন্দিরগুলো স্থাপন করেছেন, পুরো লেখা হয়ে থাকবে, এটা ভেবেই তিনি এগোচ্ছেন। ধর্ম মানে কি? ধর্ম মানে মানবতা, ধর্ম মানে পবিত্রতা। যদি ধর্ম মানে পবিত্রতা হয়, তাহলে পশ্চিমবঙ্গে যখন ঈদের কোনো ইফতারের পার্টি থাকে, তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকাল থেকে গান্ডে পিণ্ডে গিলে একদম হাত উপরের দিকে করে একদম মাথায় হিজাব লাগিয়ে সেখানটায় গিয়ে বসে তাদের সাথে ফালাহার করে কোন পবিত্রতার কথা তিনি বলতে চান? বা যেখানটায় পশ্চিমবঙ্গে হিন্দুদের মন্দির উদ্বোধন হয় সেখানটায় তিনি বলেন দোয়া করো, প্রার্থনা করো, এগুলো বলে কোন ধরনের পবিত্রতার কথা তিনি বলতে চান? পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত হিন্দু ধর্মটাকে সবসময় ছোটো করার চেষ্টা করে চলেছেন। এটার বিরোধিতা যারা করছে তারা নাকি উগ্রবাদী হয়ে যায়। আর এখানটায় তিনি শ্রীকৃষ্ণ পরমহংসদেব 1500 কিলোর বাচ্চা, তার কবিতাগুলো শুনলে তো কান থেকে রক্ত পড়বে। ধর্ম মানে বিদ্বেষ নয়, ধর্ম মানে শান্তি, এটা বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব, যিনি গীতায় বাণী লিখেছিলেন। শ্রীকৃষ্ণ পরমহংসদেব তাহলে গীতায় বাণী লিখেছিলেন? সত্যি দিদি, সত্যি মানতে হবে, তুমি যে চটি চাঁটাদের দিদি সেটা কিন্তু তুমি আবার প্রমাণ করে দিলে। পশ্চিমবঙ্গে তোমার লেখা বইগুলো এরপরে বাজার থেকে তুলে নিতে হবে, নাহলে পশ্চিমবঙ্গের মানুষ সেগুলো পড়লে এই শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলতে থাকবে। আসলে বয়সকালে বিপরীত বুদ্ধি বলে না, সেটাই মুখ্যমন্ত্রীর সাথে হয়েছে। কারণ তার বয়স এত পরিমাণে হয়ে গেছে যে তার দলের লোকেরা যে চুরি করছে দিয়ে ধরা পড়ছে, তাতে দেখেই ওনার মাথা খারাপ হয়ে গেছে। তাই এখানে শ্রীকৃষ্ণ পরমহংসদেবের বাণী শোনাচ্ছেন, তার আবার গীতা তিনি পড়েন। তিনি যে কোন ধরনের হিন্দু সেটা আমরা বুঝতেই পারি না। সত্যি কথা বলতে, একটা কথা বলতে খুব আনন্দ লাগছে যে মুখ্যমন্ত্রী তিনি কি সত্যি একজন মহিয়সী নারী নাকি অন্য কিছু? আর আপনারা জানেন আমার একমাত্র ইনকাম বলতেই বইয়ের রয়্যালটি। কিন্তু একটা জিনিস বুঝতে পারি না যে সেই বইগুলো কিনেছে কারা এবং সেই বইগুলো বিক্রি হয় কোন দোকানে। আমি তো কোনো সময় কোনো দোকানে, পশ্চিমবঙ্গের কোনো বই দোকানে, বড় বড় বই দোকানগুলোতে মমতা ব্যানার্জি লেখা বই দেখতে পাই। তো সেই বইয়ের রয়্যালটি থেকে কোন ধরনের কি আসে, মানে কোথা থেকে টাকাটা আসে বুঝতেই তো পারি না। তাহলে যদি একজন বই লিখে হাতে আইফোন ধরে এবং হাতে আইওয়াচ পরে, দামি ব্রেসলেট পরে যেটা ফিট থাকার জন্য, তো সেইগুলো একজন লেখকের বা লেখিকার পক্ষে কি সম্ভব? তাহলে তো পশ্চিমবঙ্গে যারা যারা এই শঙ্খ ঘোষের মতো লোকেরা, এরা তো তাহলে আইএসি জীবন তারা অতিবাহিত করতো, কারণ তারা অনেক বিখ্যাত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কবে এত বিখ্যাত হয়ে গেলেন যে তিনি এত এত টাকা রয়্যালটি পাচ্ছেন? কারণ আমি পার্লামেন্টের এমপি হিসেবে 7 টার্ম জিতেছিলাম। আমি কিন্তু মাসে 1.5 লাখ টাকা করে পেনশন পেতে পারি, শুধু দিল্লিটা বলছি। আমি 15 বছর 1 পয়সাও নিইনি। বলছি দিদি, সেই রকম করে পশ্চিমবঙ্গে এই কথাটা আর কতবার বলবে যে তুমি নাকি টাকা নাওনি, টাকা নাওনি, টাকা নাওনি? আর এর থেকে তো নিয়ে নিলেই ভালো করতে। কারণ পশ্চিমবঙ্গে তুমি সরকারকে দেখাচ্ছ যে আমি টাকা নিচ্ছি না, পেছন থেকে সেই সরকারের পেছন মেরে ধার করে পশ্চিমবঙ্গে তোমার ভাইদেরকে ধনী করছো। সেটা বুঝি পশ্চিমবঙ্গের মানুষ জানে না, না দেখেনি? সিপিএম 34 বছরে যা অত্যাচার করেনি, তোমরা এই 15 বছরে তার 3 গুণ অত্যাচার করলে মানুষের উপরে। সিপিএম 34 বছরে যত টাকা ধার রেখে যায়নি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার 6 গুণ বেশি ধার করে ফেলেছেন।
সেগুলো বুঝি ওনার বলতে বিবেকে বাধে? একটা শিল্প কখনো আনতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে, শুধুমাত্র ঘোষণা দিয়েই খালাস। পশ্চিমবঙ্গে যত শিল্প সম্মেলন হয়, শিল্পপতিদের টাকা দিয়ে আনা হয় শুধুমাত্র অভিনয়ের জন্য। আর সৌরভ গাঙ্গুলির মতো এত বড় মাপের অভিনেতা, তিনি নাকি শালবনীতে কোটি কোটি টাকার প্ল্যান্ট লাগাচ্ছিলেন, যেখানে নাকি অনেক ছেলে মেয়ে কাজ পাবে। আজ পর্যন্ত সেই প্ল্যান্টের পিটাও উদ্বোধন হয়েছে কিনা আমার জানা নেই। পশ্চিমবঙ্গ সরকার তাকে কিন্তু জমি দিয়ে রেখেছে। তো এইরকমভাবে যারা আজকে পশ্চিমবঙ্গের সরকারের হয়ে সরকারের খেয়ে দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাদেরকে খাইয়ে দিয়ে রেখেছে, সেগুলোতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা টাকাও নেয়নি। সেগুলো তো মানুষের টাকা, তাই পণ মেরেছে। সবাই যারা গালাগালি দেয় তারা জানে না আমি গালাগালিকে ভালোবাসি। গালাগালি দিলে বুঝতে পারি যে কিছু একটা হয়েছে। দেখো, গ্রামেগঞ্জে একটা কথা আছে যে বেহায়ার পোঁদে মারলেও যা, আর বেহায়ার মুখে মারলেও তাই। তো সেই রকম করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পোঁদে মারলেও যা আওয়াজ হবে, মুখে মারলেও সেম আওয়াজই হবে। তো এখানটায় বেশি কিছু ভাবারও দরকার নেই, বলার দরকার নেই। কারণ মুখ্যমন্ত্রী তিনি নাকি গালাগালিটাকে ভালোবাসেন। হ্যাঁ, ভালোবাসবেই তো। দোষ যখন করেছো গালাগালি তো খেতেই হবে। দেখো, চোর চুরি করে সে সবসময় বলে যে আমি চোর নই। ভালো কথা বলতে চাইছে, পারছে না, কি আর করবে। মগজে কারো কারো মরুভূমি থাকে, কারো আবার সাগর তীর্থ থাকে, ইট ডিপেন্ডস অন। সেই জন্য আমি এমনকি চাটাও যে খাই, চাটাও পয়সা দিয়ে খাই। এবং সার্কিট হাউসেও যে থাকি, সার্কিট হাউসেও আমি আমার খরচা দিয়ে থাকি, ভাড়া দিয়ে থাকি, আমার কাছে সব বিল আছে। হ্যাঁ, সে আমরা জানি যে তুমি যে চাটাও পয়সা দিয়ে খাও এবং থাকো যে পয়সা দিয়ে, সেটাও আমরা ভালো করেই জানি। তোমার যে কত টাকা সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ভালো করেই জানে। একটা বই লিখে কলকাতার মতো জায়গায় সেখানটায় থাকা, খাওয়া, এগুলো কিন্তু মুখ্যমন্ত্রী ভালোই চালিয়ে নিতে পারেন। বলছি, এরপরে তো মানুষ কবি হয়েই জন্মাবে বলবে, আর অন্য কিছু করার কথা ভাববে না। যদি কবি হয়ে এত বিলাসিতার জীবন উপভোগ করা যায়, তাহলে আর অন্য কিছু করার কি দরকার আছে, তাই না? এমনকি যখন রেল মিনিস্টার ছিলাম তখনও বিল দিতাম। মুখ্যমন্ত্রীকে তোমরা বলতে শুনবে যে তার কাছে পেন ড্রাইভ আছে, বিজেপির সব পোল খুলে দেবে। তার কাছে বিভিন্ন রকমের বিল আছে যেগুলো তিনি দিয়ে দিতে পারেন, বললেই বের করে দিতে পারেন। এবং অনেক কিছু জিনিস আছে যেগুলো পশ্চিমবঙ্গের মানুষ আগে কখনো দেখেনি হয়তো। অনেক কিছু জিনিস আছে। মুখ্যমন্ত্রী প্রমাণ ছাড়া কিন্তু কথা বলে না, কিন্তু সেই প্রমাণ কোনোদিন কারোর সামনে দেখায়নি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মুখ্যমন্ত্রী তিনি প্রমাণ দেওয়াতে পুরো এক্সপার্ট, এবং তার কাছে যত প্রমাণ আছে সেটা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কেন কোর্টে যাচ্ছেন না, তাকে যে এতজন এত কথা বলছে, সে প্রমাণগুলো কেন তিনি ক্যামেরার সামনে আনছেন না, সেটা বলে দিলে একটু খুশি হতাম আর কি। ইনি সব কিছু করতে পারেন, এনার কাছে সব প্রমাণ আছে, কিন্তু কোনোদিন দেখাতে যাননি। এটা দেখে খুব আনন্দ লাগছে। এই মুখ্যমন্ত্রী মানুষকে কতটা পরিমাণে বোকা বানাচ্ছে, আর মানুষও তাদের কথায় কত সুন্দর করে কথা বলছে। যখন মুখ্যমন্ত্রী বলল শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ধর্ম যা মানুষকে ধারণ করে, সবাই কিন্তু চিৎকার করে করে সেটাই বলছিল, ধর্ম যা মানুষকে ধারণ করে। মানে একজন সাইকিয়াট্রিস্ট একটা মানুষকে পুরো সাইকোর মতো তৈরি করেছে, যেখানটায় দিদি ছাড়া সব কিছু অন্ধকার। আর পশ্চিমবঙ্গকে কেউ বাঁচাতে পারবে না, দিদিই শেষ কথা। নন্দীগ্রামের মানুষ তো লাথি মেরে দাঁড়িয়েছে এই মুখ্যমন্ত্রীকে। এনার এখনও লজ্জা শরম কিছু নেই, যেখানটায় আবার সেই নন্দীগ্রামের মাটি থেকে তিনি যদি দাঁড়াতে পারেন, তাহলে ভাববো তিনি বাপ কি বেটি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে একটু কমেন্টে জানিও গো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার করে।